নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ রবিবার আর ঘড়িতে এখন বাজে প্রায় 8টা। ঠাকুরঘরের কাজকর্ম সেরে এসে এই সবেমাত্র ঘরের সমস্ত বিছানাপত্র তুলে ঘরটা ঝাড় দিয়েছি। আর এই দিকটাতে এই যে চা বসিয়েছি। বাবার চাটা করে বাবাকে আগেই দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আজকে তোমাদের দাদাভাই কী করেছে। সকাল সকাল মানে এই আধ ঘন্টা আগে, আমি তখনও ঠাকুর ঘরে, আজকে একদম মাটন কিনে নিয়ে এসে দিয়ে গেছে। আর তার সাথে এই যে আম, মানে আমের চাটনি হবে, ওদিকে মাটন রান্না হবে। আর ওই যে জিনিসপত্র কিছুই তোলা হয়নি, কালকে যা যা আনা ছিল সব ওখানেই রাখা হয়েছে। আর ওই যেহেতু ওই চালটা নিয়ে এসেছি তাই আজকে হবে ফ্রাইড রাইস। তো আজকে বেশ চাপের বিষয়। আজকে সকালবেলা এতগুলো মানুষের জলখাবার সেরে নিয়ে মাজা কষা করে নিয়ে তারপর এসবগুলোর আবার কোটাকুটিতে বসতে হবে, রান্না তো আছেই। তাহলে চলো ভিডিওটাতে শুরু করলাম। সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আজকে একটু পেঁয়াজকলি ভাজা করব, আর যেহেতু অল্প তাই সাথে একটুখানি ফুলকপি, বেগুন আর আলু টুকরো করে দিয়ে নিয়েছি। আর এখানে খানিকটা আলু চচ্চড়ি গতকাল রাত্রেবেলায় করেছিলাম, সেইটা গরম করে নেব। এইটা দিয়ে সকালে মা বাবার জলখাবারে দেবো। তো এই হলো আজকের আমাদের সকালবেলার আর কি রুটির তরকারির মেনু। আর এই পেঁয়াজকলিটা গতকাল না পাড়া থেকেই এক আঁটি 10 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু তখন ওই তাড়াহুড়োতে খুব একটা আমি বুঝতেও পারিনি যে পেঁয়াজকলির নিচের অংশগুলো না বেশ মোটা মোটা ছিল। আর একদিন ঘরে থেকে আরও বেশি মোটা হয়ে মানে শক্ত হয়ে গেছে। তো সেই কারণেই সেগুলোকে বাদ দিয়ে যতটুকুনি কচি ছিল সেইগুলো নিয়ে নিয়েছি। ওদিকে ভাজাটা বসিয়েছি, গ্যাসটা সিম করে ঢাকা চাপা দিয়েছি। আর সেই ফাঁকে এইদিকে দেখো কতগুলো সমস্ত সবজিপাতি আমার কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে। যতটা পারলাম গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কারণ একা হাতে যেহেতু নিজেকে করতে হবে, তাই বিষয়টা আজকে কিন্তু আমার ভীষণ চাপের। কেউ যদি একটু পাশে থেকে কুটে গুছিয়ে দিত তাহলে আমার রান্না করতে বেশ সুবিধা হতো, কিন্তু সেটা তো নয়। বড়মশাই খেতে চেয়েছেন, আবদার করেছেন, তো সেটা আমাকে তো রাখতেই হবে। তো এখানে সমস্ত কুটে নিয়েছি। মাংস হবে সেটা, তারপর ফ্রাইড রাইস হবে, সেই সব সবজিপাতি সমস্ত কিছু। মা বাবার জন্য পনির ফুলকপির তরকারি হবে, সেটাও ওখানে একদম গুছিয়ে নিয়েছি। আমের চাটনি হবে, সেটাও টুকটো করে নিয়েছি। তো সমস্ত কিছু ওদিকে গোছানো হয়ে গেছে। সকালের জলখাবারও একদম কমপ্লিট করে নিয়েছি, মাজা ঘষাও হয়ে গেছে। এবার ফাইনালি মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি ম্যারিনেট করে নেওয়ার জন্য। আজকে মাটনটা কিন্তু আমি একেবারেই প্রেশার কুকারের মধ্যে সমস্ত কিছু দিয়ে একেবারে বসিয়ে দেবো, আলুটাও ভাজবো না। আগে যেমনটা করতাম, ওই মাংসটা ম্যারিনেট করে আলাদা রেখে আলু তেলের মধ্যে ভেজে নিয়ে সেই তেলেই ওই পেঁয়াজ কুচি দিয়ে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষিয়ে নিতাম। তারপর সেটা কষানো হয়ে গেলে প্রেশার কুকারে সমস্তটা দিয়ে সিটি দিয়ে নামিয়ে নিতাম। তো আজকে এমনটা করছি না, আজকে কিন্তু একেবারেই অন্যরকম স্টাইলেই মাটনটা বানাবো। প্রেশার কুকারের মধ্যে সমস্ত মশলাপাতি একেবারে দিয়ে তেল দিয়ে, আর হ্যাঁ, আদাটাই শুধুমাত্র পেস্ট করে নিয়েছি। ওদিকে পেঁয়াজ আর রসুন এগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি, রসুনগুলো এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কিন্তু পেস্ট আমি এর মধ্যে ব্যবহার করব না, কষাতে কষাতে সমস্তটাই গলে যাবে। এইভাবে রান্না করলে কিন্তু মাংসের স্বাদ একেবারেই অন্যরকম হয়। মা বাবার জন্য মাছ তোমাদের দাদাভাই আনতে চেয়েছিল, কিন্তু বাবা মা বলেছেন যে মাছ আনতে না, যেহেতু আমার ভীষণ কাজের চাপ হয়ে যাবে, মানে মাছ আবার ধুয়ে টুয়ে রান্নাবান্না করা। তাই বললো ফ্রিজে যখন পনির আছে একটু ফুলকপি দিয়ে পনির দিয়ে রান্না করে দিতে। তো একবেলার মতনই রান্না করছি, যেহেতু ওই বেলায় দুধ দিয়ে বাবা মা খেয়ে নেন। এদিকে পনিরটা প্রায় হয়েই এসেছে, ঝোলটা আরেকটু শুকিয়ে নামিয়ে নেব। আর মাটনটা কিন্তু এদিকটাতে বসিয়ে দিয়েছি। এইভাবেই প্রেশার কুকারে কষাতে কষাতে মানে মাংসটা রেডি হবে। বেশ ধিমে আছে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। আর তারপর এর মধ্যে গরম জল দিয়ে বেশ 2-3টে সিটি দিয়ে নিয়ে তারপর যখন দেখব মাটনটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, তখন এর মধ্যে ওই কাঁচা আলুগুলো দিয়ে নিয়েই আবারও এটাকে 2-1টা সিটি দিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস, এইভাবে মাটন তোমরা রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পনিরের তরকারিটা এদিকে নামানো হয়ে গেছে, আর কড়াইটা বসিয়ে দিয়ে নিয়ে এবার আমের চাটনিটা করে নিচ্ছি। এইভাবে আমের চাটনিটা আরও কিন্তু বেশ ভালোই লাগে, বেশ অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তবে 2টো আম নিয়ে এসেছিলো। একটা আম কথায় কথায় আমি খোসা ছাড়িয়ে ফেলেছি, আর একটা আমের খোসা ছাড়াতে ছাড়াতে আর কি মনে পড়ে গেছে না এটা তো খোসা শুদ্ধ করতে হবে, বাবান ভীষণ ভালোবাসে, তো সেইটার আবার খোসা রাখা হয়েছে। তো এইরকমভাবেই দোআঁশলাভাবেই আমের চাটনিটা করে নিচ্ছি। এইরকমভাবে আমের চাটনিটা বাবান ভীষণ ভালোবাসে। ওই আমগুলোকে সেদ্ধ করে
তুলে রেখে দিয়েছিলাম। আর তারপর একটু 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কাজু কিশমিশ হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে নিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম হালকা হলুদ গুঁড়ো রঙটা আসার জন্য। তারপর চিনি দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে বেশ খানিক ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে নিয়েছি। আর এই যে এখন চাটনিটা প্রায় রেডি হয়ে এসেছে। নামানোর আগে আমি ওই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভেজে যে গুঁড়োটা করে রাখি সেইটা এর মধ্যে দিয়ে নিলাম। ব্যাস, অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি একেবারে রেডি। কাজগুলো যতটা তাড়াতাড়ি করে করছি আর যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু একেবারেই নয়। একা হাতে এতগুলো কাজ করতে গিয়ে সত্যিই আমি কিন্তু একটু হিমশিম খেয়ে নিচ্ছি। আর ফ্রাইড রাইসটা সবাই খাবেন, আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা খুব একটা ফ্রাইড রাইস যে পছন্দ করেন তা নয়, তবে আজকে বলেছেন যে ওনারা খাবেন, তো সেই দিকটাতে একটা নিশ্চিন্তি। তবে কি জানো তো, ওই টাইম মতন খেতে দিতে হবে, টাইম মতন সমস্ত কাজগুলো রেডি করতে হবে, এই সমস্ত চিন্তাভাবনা করতে গিয়েই না সত্যিই আমার কিন্তু মানে টেনশানের চোটে অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, যেমনটা আজকে হয়েছে। তবে কি হয়েছে সেটা অবশ্যই তোমাদের মানে পরে দেখাচ্ছি। এদিকে হাঁড়িতে জল দিয়ে নিয়েছি, আর ওই জলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা, তারপর মটরশুঁটি সমস্ত দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আর রিফাইন তেল দিয়ে নিয়েছি। আর হাঁড়িটা এদিকে বসিয়ে তারপর ওদিকটাতে প্রেশার কুকারে কয়েকটা সিটিও দিয়ে নিচ্ছি, মানে প্রথম সিটিগুলো সব দেওয়া হয়ে গেছে, তারপর আলু দিয়ে ফাইনাল সিটি দিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে রান্না বান্না বাকিগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে প্রায় এখন 2টো বাজে, আর এদিকে সমস্ত সবজিপাতিগুলো ভেজে নিচ্ছি। ভাতটা তো নামিয়েছি, কিন্তু জানো তো ভাতটা না একেবারেই ঝরঝরে নামাতে পারিনি, কেমন যেন একটু ঘেটে গেছে। ভাতগুলো ঝরঝরে নামাতে পারিনি বলে ভাতটা অনেকটাই বেড়ে গেছে, মানে এই দেখো কী অবস্থাটা হয়েছে, মানে অর্ধেকটা ভাত এইরকম তুলে রেখেছি, এগুলো পুরো বুঝতেই পারছো একদম দলা দলা মতো হয়ে গেছে, একেবারেই ভালো লাগছে না। মানে আর যতটুকুনি পেরেছি ঝরঝরে মতন, মানে খুব একটা ঝরঝরে নয় কিন্তু তবু ওই ভেঙে ভেঙে যতটুকু হয়েছে সেইটুকুই আর কি ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। আর এই ভাতগুলো আলাদা রেখে দিয়েছি, এগুলো থাকবে, এগুলো এমনি আমি খেয়ে নেব। খুবই খারাপ লাগছে, মানুষটা খেতে চাইলো আর এরকমভাবে আমি একটা বাজেভাবে বানালাম। জানি না কেন এরকমটা হলো, আমি কিন্তু অন্যান্য দিনও বানাই, কিন্তু এইরকমটা তো কোনো দিনও হয় না। আজকে দেখো কী অবস্থাটা হয়েছে, খুবই খারাপ লাগছে। ওদিকে বাবা মা খেয়েছে, বাবানও খেয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই এখনও আসেনি। আমি তো খাইনি, আর তোমাদের দাদাভাই আসলে জানি না কি বলবে। ওর একটু এদিক থেকে ওদিক হলে ও আর সেই খাবারটা খায় না, আর সেই ভয়েই আমি মানে এই ভাতটা এরকম হয়েছে বলে আমি আলাদা করে ওর জন্য ভাত করে রেখে দিয়েছি। এগুলো আমরা তো খেয়ে নেব, কিন্তু ও কিছুতেই মানে খারাপ জিনিস খেতে পারে না, সেই কারণে আর মানে এটা ওই রিস্ক নিয়ে আমি রাখিনি, কারণ এটা থাকুক, যদি খায় খাবে কোনো ব্যাপার নয়, কিন্তু এসে যাতে দুটো ভাতও খেতে পারে সেই ব্যবস্থাটা করে রাখলাম। বাবান কিন্তু গতকাল রাত্রে বাবাকে বলছিল যে বাবা মায়ের কিন্তু খুব চাপ হয়ে যাবে, মা হয়তো পেরে উঠবে না। তো সত্যি এখন সেটা বারবার মনে হচ্ছে যে বাবানের কথাটা শুনলেই ভালো হতো। বাবান বলেছিল শুধুই ভাত করতে, তো সেটা করলেই যেন মনে হচ্ছে ভালো হতো। এইগুলো ভীষণ ধীরে সুস্থের কাজ, এইভাবে তাড়াহুড়ো করে টাইমের মধ্যে সত্যি একা হাতে অন্তত হয়ে ওঠে না। তো যাই হোক, ওই ভাত করা থাকলো, দেখা যাক কোনটা কী খায়। গুড ইভিনিং। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম। দুপুরের পর থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরাটা যে অন করব তার সত্যি এতটুকুও সময় আজকে আমার হয়নি, মানে এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এতক্ষণ পরে এসেছি কিন্তু একেবারেই সেজে গুজে। তো এত মানে এইটুকু রেডি হওয়ার পেছনে নিশ্চয়ই তো কোনো কারণ রয়েছে। তো কেন সেজেছি অবশ্যই তোমাদের বলবো। আজ হলো আমাদের দিদি জামাইবাবুর বিবাহবার্ষিকী, তো গতকালই সেটা শুনেছিলাম। তো আজকে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম সবসময় তো দিদি আসে আমাদের কাছে সারপ্রাইজ দিতে, আজকে দিদির বাড়িতে আমরা যাব। তো সকালবেলায় দিদিকে ফোন করে উইশ করেছি, সারপ্রাইজ বলবো না, দিদিকে বলেই দিয়েছি যে দিদি সন্ধ্যেবেলায় কোথাও বেরোবে না, আমরা কিন্তু তোমার বাড়িতে যাচ্ছি। এটা একটা আবদার, তাই না? মানে ভাই ভাইয়ের বউ হিসেবে আমরা তো আবদারটা করতেই পারি যে আমরা যাচ্ছি সন্ধ্যেবেলায়, কোথাও বেরোবে না। তা দিদি বলছিল যে না, কোথাও বেরোনোর কোনো প্ল্যানিং নেই, তোমরা এসো। তো এই যে রেডি হয়ে নিয়েছি একদম। আর ওদিকে বাবান আর বাবানের বাবা গিয়েছে কেক আনতে, একটা অ্যানিভার্সারি কেক আনতে বললাম, আর আমি আমার তরফ থেকে একটা গিফট এনেছি, মানে রেখেছি। চলো দেখে নাও। এনেছিস না? লিখেছিস? কি লিখেছিস? সত্যি?
চলো এই বাবাকে না ঢপটা দিয়ে আয় বাবা, জল নিয়ে আসবে। ওটা রাখ, ওখানে রাখ, হ্যাঁ ওখানেই রাখ। হ্যাঁ ওপরটাতে রাখ, ওপরটাতে জলের ঢপ নিয়ে যাও, জল নিয়ে আসো, তারপরে এসে বেরোবো। আমার হাতে দিয়েছে, হ্যাঁ না কে ওই আমি দেব তারপরে তো না। তো এই হলো একটা শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি বোধহয় বলে এগুলোকে, জানি না। এই যে এই শাড়িটা দিদির জন্য নিয়েছি, ঠিক আছে। এই হলো, তো কেমন হয়েছে শাড়িটা জানিও। আর দিদি ফর্সা, দিদিকে যাই পরবে দিদিকে ভীষণই সুন্দর লাগে, তাই না? তো এটা দিদির জন্য। এই গুরু বাবা আসো, টুপিটা নামাও, চুল ঠিক করো, চলবে দাও কি দিয়ে নিয়ে এসছে সেটা তো অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক ওইদিকে আসো। কই এই ফটো যাও এখন, ওই যে ওটা বাচ্চা পুরনো ওটা ওখানে রেখেছি, ওটা ধুলোটা পড়বে নিয়ে ওখানে ফেলবো, ভাই এনে ওই পঞ্জিকাটা নিয়ে ওটা ঢেলে দিয়েছে মাকে। কোনো ব্যাপার না, এটা পুরনো, নতুনটা ওখানে। দিদা সরে আসো। হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। থ্যাংক ইউ। নাও কেকটা কাটবে। আমিও কেক নিয়ে এসেছি। কেক দরকার নেই, দেখো কেক নিয়ে এসেছিলাম তো। কি হয়েছে? ডবল ডবল কেক, ডবল ডবল কেক কাটবে। এর আগে আমার জন্মদিনে ডবল ডবল কেক কাটা হলো। হ্যাঁ তা ঠিক। আর এই যে এটা তুমি আবার এটা দরকার কিছু হ্যাঁ, তো আমি বালতি দিয়েছি বলে মোটেও না বালতিটা আমার খুব পছন্দ হলো, আমার মেয়ে পছন্দ। আমার লাল বালতি, আমি কেন ও তাহলে এটাই বলে হতো। পড়ো এটা। হ্যাঁ হ্যাঁ লাল হয়ে যাবে, ভালো লাগলো। আসো, কি বলবো, ভালো থাকবে সব সময়, গুগলিও তাই। যেই দেখবি খারাপ সবাই আমাকে ফোন করবি, ভালো করার মন্ত্র নিয়ে যাবো। তুমি বসো, হ্যাঁ আমি বললাম কি আজকে শুধু দিদি জামাইবাবুরই অ্যানিভার্সারি নয়, এই দাদা এবং বৌদিরও অ্যানিভার্সারি। তবে এটা আমরা আগে জানতাম না, এটা আমরা হঠাৎই সারপ্রাইজও হয়েছি। তো ভালোই হলো, একই সাথে দুটো কাপেলেরই একদম একই সাথে অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করলাম। বেশ ভালো একটা কিন্তু মুহূর্ত। বিশ্রাম বলেছো, সাবধান বললে না। আরে আ করো ভালো ছবি এসছে আবার এলো ভাই এরকম করছে এই তো তোমার ধরে দিয়েছে এই যে আমাদের দু তিনবার শুনতে হবে একটা বড় দিয়েছি দাঁড়া এই করে দিয়ে দাও বড় করে আরেকটা মেকে বলো মাকে একটু লাগিয়ে দে কেক খাও তাই দুজনে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাবা আগে আসো। হ্যাঁ তোমরা সোফাটা জুড়ে বসো, মামির নাই উপরেই বসলো। কাকাই তুলছি এই যে বার করব আরেকটা। এই দাও, আমার মাথা কাত হয়ে যায় নাকি? ঠিক বলেছো, সোজা হও বুঝে নাই। আরেকটা হ্যাঁ মাথা সোজা। এই হলো আমাদের পকাই। পকাইয়ের সাথে তোমরা তো এর আগেই অনেকবার পরিচিত হয়েছো। তো পকাই কিন্তু বেশি মানুষজন একেবারেই পছন্দ করে না। এত শোরগোল হচ্ছে দেখে ও কিন্তু বাইরে একেবারে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। আর এখানে জেঠিমা একটু ডিস্টার্ব করছে, আর দেখো জেঠিমাকে কেমন তেড়ে কামড়াতে যাচ্ছে। ও একেবারে আমার মিঠুর মতন, বেশি লোকজন একেবারেই তার না পছন্দ। তো আজকে রাতের ডিনারে মেনুটা ছিল বেশ দারুণ, একেবারেই সিম্পল কিন্তু ভীষণ লোভনীয়। রুমালি রুটি, তার সাথে চিকেনটা তো একটা দারুণভাবে বানিয়েছিল রিমি, ভীষণই ভালো লেগেছিল চিকেনটা। আর তার সাথে ছিল নতুন গুড়ের রসগোল্লা। রিমি রান্নাবান্না তো ভীষণই অসাধারণ করে, এর আগেও ও রান্না খেয়েছি এবং তোমাদেরকে বলেছি। তো সত্যি আজকের চিকেনটা কিন্তু একেবারেই অন্যরকম করেছিল।
আমাদের সবার জন্য ছিল চিকেন আর ওই রুমালি রুটি। আর তোমাদের দাদাভাই যেহেতু চিকেন খায় না, তাই দাদাভাইয়ের জন্য ছিল বাসমতি চালের রাইস, আর তার সাথে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর সাথে বেগুন ভাজা ছিল। তো সত্যি রান্নাবান্না কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল, একদম সিম্পল তবে ভীষণ ভালো একটা মেনু ছিল। আর এদিকে তোমাদের দাদাভাইকে কিন্তু আজকে একদম অন্যরকম লাগছে। আজকে কিন্তু তোমাদের দাদাভাইকে মানে পুরোটা তোমাদের সামনে নিয়ে এসে দেখাতেই একদম অন্যরকম ভুলে গিয়েছিলাম। আর হ্যাঁ, দুপুরবেলায় যে ব্যাপারটা মানে যে কাণ্ডটা আমি ঘটিয়েছিলাম, ফ্রাইড রাইসটাকে একেবারে খিচুড়ি বানিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দাদাভাই ফাইনালি খায়নি। ভাগ্যিস আমি ভাতটা করে রেখেছিলাম, তো ভাত দিয়েই ও মাটনটা ভীষণ তৃপ্তি সহকারে খেয়েছিল। তবে আমার কিন্তু খুবই খারাপ লাগছিল যেহেতু মানুষটা খেতে পারেনি, তবে এই বেলাটা সে কিন্তু খুবই তৃপ্তি করে খেয়েছে। দিদি আর দেরি করবো না, হ্যাঁ আসি তাহলে, টাটা টাটা। আর তুমি কবে যাবে? মা আর বাবা তো কবে আসবে, কবে পাগল হয়ে তুমি এতদিন মুখ দেখাচ্ছ না তো। আমাকে বলছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, তুমি ফ্রি হয়েই তুমি যেও, আমাকে মা বলছে একটু বলিস কবে আসবে। ঠিক আছে, আসছি তাহলে, টাটা। এতটাই শান্ত, না একটা হ্যাচর না একটা মার, কিচ্ছু না, সব থেকে শান্ত বিড়াল ও। বসে থাকে চুপচাপ। একদম একদম পিকু, ওই তো এরা খুব সুন্দর রেসপন্স করে। আমার মিঠুটা যেমন ডাকলে মিঠু, হ্যাঁ মানে মানে আপনজন বলতে মানে এর একদম একদম ভীষণ মানে খুব। হ্যাঁ সে তোমার মামা বলছে যেহেতু অনেক বিশাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আমি যে তুমি কি ভাবছো এটা কি সে হচ্ছে দিদির বিবাহবার্ষিকীর অ্যারেঞ্জমেন্ট, যে বিয়ে গতকাল, এই বিয়ে নিয়ে আমরা কত কিল্লি করেছি, আমাদের কেউ নেমন্তন্ন করে না। হ্যাঁ কালকে আমাদের একটা বিয়েতে নেমন্তন্ন করেছে, বিয়ে বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছি, অথচ নেমন্তন্ন নেই। হ্যাঁ ওটাই বেস্ট। বাহ দারুণ হবে। কোনোটা এখানে স্টল বসবে, ও একটাও বিয়ের কাজ পাইনি, আর আমরা একটাও বিয়ে নেমন্তন্ন পাইনি। কত সরকার কাজ করলাম মানে ছোট কাজটা না। ও দিদি টাটা টাটা টাটা। টাটা।